মোহনার মায়ের কাছ থেকে মোহনার অতীতের ব্যাপারে সবটা জানতে পারে শুভ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখানো হবে এদিনের পর্বে। তাই পুরোটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এদিনের পর্বে শুরুতে দেখা যায় সবার বারণ করার সত্ত্বেও আদ্রিত আর শুভলক্ষ্মীর ডিভোর্সটা হয়ে যায়, যেটা দেখে বাড়ির সবাই ভীষণই কষ্ট পায়। আর এদিকে মোহনা তো খুব খুশি হয়। ডিভোর্স পেপার নিয়ে মোহনা সবার সামনে নাচানাচি করতে থাকে আনন্দে। মোহনা শুভলক্ষ্মীকে ডিভোর্স পেপারটা দেখিয়ে বলে, কি হলো শুভলক্ষ্মী, তুমি তোমার সিঁদুরের অধিকার দেখিয়েছিলে না? তুমি আমার সাথে চ্যালেঞ্জ করেছিলে না? কোথায় গেল সেই জোর? দেখলে তো আমার আয়ান তোমাকে ডিভোর্সটা দিয়েই দিল। এবার তুমি ব্যাগপত্র গোছাও, কারণ তোমার তো ডিভোর্স হয়ে গেছে আর এ বাড়িতে তুমি আর থাকতে পারবে না। এ বাড়ির সঙ্গে তোমার আর কোনো সম্পর্ক নেই। তোমাকে আমি 24 ঘন্টা টাইম দিলাম, তার মধ্যে নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে এ বাড়ি থেকে বেরিয়ে যাও। তুমি তো নিউ ইয়র্কের কিছুই চেনো না, জানো না, তাই তুমি বরঞ্চ নদিয়ায় চলে যাও। পরিবারের সঙ্গে তোমার আর কোনো সম্পর্ক নেই। আর সেই সময় আদ্রিতের বাবা আসে আর মোহনাকে বলে, তোমার এত বড় সাহস, তুমি আমার শুভলক্ষ্মীকে এ বাড়ি থেকে তাড়াতে চাইছো? ওর আদ্রিতের সঙ্গে কোনো সম্পর্ক থাকুক বা না থাকুক, ও আমার মেয়ে হয়ে বাড়িতে থাকবে, কোথাও যাবে না। আদ্রিতের বাবা মোহনাকে বলে, তুমি সামান্য কাগজের জোরে কিচ্ছু করতে পারবে না, শুভ এখানেই থাকবে। যেই ছেলের জন্য আমার শুভর এত কষ্ট হচ্ছে, সেই ছেলেকে আমি ত্যায্য পুত্র করলাম। মানি না আমি সেই ছেলেকে। সেই ছেলের সঙ্গে আজকের পর থেকে আমার কোনো সম্পর্ক নেই। এসব কথা শুনে তো শুভলক্ষ্মী ভীষণই কষ্ট পায়। মোহনা শুভলক্ষ্মীকে বলে, কি ব্যাপার শুভ, এবার তুমি কি করবে? আমি না অনেক ভালো মেয়ে, সেজন্য তোমাকে এখনো আমার সামনে রেখেছি। আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো, তাহলে তোমাকে এতক্ষণে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত। তুমি তোমার ব্যাগপত্র গোছাতে শুরু করো, আমি এক জায়গা থেকে আসছি, এসেই তোমাকে নদিয়া পাঠানোর ব্যবস্থা করছি। এই বলে মোহনা আয়ানকে বলে, আমার একটা কাজ আছে বলে চলে যায়। শুভলক্ষ্মী তখন মনে মনে ভাবতে থাকে, আমি বাড়ির সবাইকে কষ্ট দিচ্ছি না তো এরকম নাটক করতে গিয়ে? ওদিকে দেখা যায় মোহনা তার মায়ের বাড়িতে গেছে। মোহনার মা তো মোহনাকে দেখে খুব খুশি হয়েছে আর মনে মনে ভাবছে, এতদিন পর মেয়েটাকে সামনে পেয়েছি, মেয়েটাকে একটু বোঝাবো, বোঝালেও নিশ্চয়ই বুঝবে। মোহনা তার মাকে বলে, জানো তো আজকে একটা খুশির খবর আছে। মোহনার মা বলে, কি খুশির খবর রে? মোহনা তখন মনে মনে বলে, না না, মাকে কিছু বলা যাবে না, মাকে বলার আগে দাদা আসুক, দাদাকেই আমি প্রথমে বলবো। তখন মোহনার মা মোহনাকে বলে, তুই বস, আমি তোর পছন্দের খাবার রান্না করব, তুই খেয়ে যাস কিন্তু আজকে। এই বলে মোহনার মা রান্না করতে চলে যায়। তখনই মোহনার ফোনে একটা কল আসে। মোহনা তখন সেই লোকটাকে বলে, কাজ শেষ হয়েছে তো? তখন লোকটি বলে, হ্যাঁ ম্যাডাম, আপনি যেভাবে বলেছেন সেভাবেই আমি কাজ করেছি, আপনাকে তার প্রমাণ পাঠাচ্ছি, দেখুন চিনতে পারেন কিনা। মোহনা তো সেই ছবিটা দেখেই চিন্তায় পড়ে যায় আর ভাবতে থাকে, এই লোকটাকে তো আমি আগেও দেখেছি শুভলক্ষ্মীর সাথে। শুভলক্ষ্মী কি ওই ছেলেটাকে লাগিয়েছে আমার পেছনে আমার খবর জানার জন্য? এবার আমি কি করব? মোহনা তখন লোকটিকে আবারও ফোন করে বলে, তোমাকে এত বছর ধরে আমি কিসের জন্য পুষছি? আমার 6 বছর আগেকার সমস্ত অতীত ধামাচাপা দেওয়ার জন্য। তাই যাই হয়ে যাক না কেন, আমার 6 বছর আগেকার ঘটনা যেন কোনোভাবেই সামনে না আসে। এদিকে দেখা যায় মোহনার মা এইসব কথাগুলো শুনতে পেয়ে যায়। ওদিকে দেখা যায় শুভলক্ষ্মী বারবার করে স্বপনকে ফোন করছে, কিন্তু স্বপন কিছুতেই ফোন ধরছে না। আর ঠিক তখনই আদ্রিত এসে শুভলক্ষ্মীকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে আর বলে, মোহনা এখন বাড়িতে নেই, তাই তোমার কাছে এসেছি। শুভলক্ষ্মী আদ্রিতকে জিজ্ঞেস করে, মোহনা কোথায় গেছে? তখন আদ্রিত বলে, মোহনা কি আমাকে সব কিছু বলে যায় নাকি? জানি না ও কোথায় গেছে। আদ্রিত তখন শুভকে জিজ্ঞেস করে, তুমি কিছু খোঁজ পেলে? তখন শুভ বলে, না, কিচ্ছু খোঁজ পায়নি। স্বপনদা তো আমার ফোনই ধরছে না, স্বপনদাই আমার শেষ ভরসা, আর সেই আমার ফোন ধরছে না এখন। তাহলে কি আমাদের ডিভোর্সের নাটকটা বিফলে যাবে? 24 ঘন্টার ভেতর যদি আমি কোনো খোঁজ খবর না পাই, তাহলে তো আমার সব প্ল্যান ভেস্তে যাবে। তখন আদি বলে, চিন্তা করো না শুভ, সব কিছু ঠিক হয়ে যাবে। এদিকে দেখা যায় আদ্রিতের বাবার চিকিৎসার ব্যাপারে সবাই কথা বলছে যে কিভাবে তারা টাকা জোগাড় করবে। তখন শুভ বলে, আমাদের সবারই তো কিছু না কিছু সেভিংস আছে, সেখান থেকে না হয় কিছু একটা করা যাবে। আর তখন মেজকাম্মা বলে ওঠে, আমাদের অ্যাকাউন্টে আর কতই বা টাকা আছে, সেই টাকা দিয়ে
চিকিৎসা হবে না। তখন দেখা যায় আদি আসে। আদি এসে তার মাকে জিজ্ঞেস করে, মা ডক্টরকে তো আমি যেতে দেখলাম, বাবার কি কিছু হয়েছে? কি হয়েছে বলো না। তখন তো আদিকে কেউ কোনো কিছুই বলতে চাইছে না। আদিকে সবাই ইগনোর করে চলে যায়। তখন শুভলক্ষ্মী মনে মনে ভাবতে থাকে, আমি কিছু ভুল করছি না তো? এই নাটকে তো সবাই আদিকে ভুল ভাবছে। এদিকে দেখা যায় মোহনার মা মোহনাকে বারবার করে জিজ্ঞাসা করতে থাকে, 6 বছর আগেকার অতীতের কথা কেন তুই আবার টেনে আনছিস? বারবার করে মোহনাকে জিজ্ঞাসা করতে থাকলে মোহনা খুব রেগে যায়। রেগে গিয়ে ঘরের সমস্ত জিনিসপত্র ছড়াছড়ি করতে থাকে। এক পর্যায়ে মোহনা তো তার মাকে ধাক্কাও দিয়ে দেয় আর বলে, কেন তুমি আমাকে বারবার করে এভাবে জিজ্ঞেস করছো? কেন তুমি আমাকে রাগাচ্ছ বলো তো মা? জানো তো আমি রেগে গেলে ঠিক থাকি না। মোহনা তখন দেখে তার মায়ের মাথাটা কেটে গেছে এবং সেখান থেকে রক্ত পড়ছে। মোহনার মা মনে মনে ভাবতে থাকে, আমি মোহনার এ কোন রূপ দেখছি? এটা তো 6 বছর আগেকার সেই ভয়ঙ্কর রূপ। এদিকে তখন দেখা যায় আকাশ চলে আসে আর সব কিছু ছড়ানো ছিটানো দেখে বলে, কি হয়েছে এখানে? মোহনা তখন তার দাদাকে বলে, জানিস দাদা, আজকে একটা খুশির খবর আছে। আমি আজকে খুব খুশি। আদি আর শুভলক্ষ্মীর ডিভোর্সটা হয়ে গেছে। এ কথা শুনে চমকে ওঠে মোহনার মা আর মোহনার দাদা। এদিকে দেখা যায় শুভলক্ষ্মী চুপ করে মন খারাপ করে বসে আছে আর মোহনার কথাগুলো ভাবছে। এবার আমি কি করব? আমি তো কোনো খোঁজ খবরই পাচ্ছি না মোহনার ব্যাপারে এখানে বসে। কিভাবে আমি এই পরিস্থিতি থেকে মেটাবো? তাহলে কি আমি কোনো কিছুই রক্ষা করতে পারবো না? আমার ডিভোর্সের প্ল্যানটা কি সব বৃথা হয়ে যাবে? তখনই দেখা যায় ঠাম্মি শুভর কাছে আসে আর বলে, আমার দাদু ভাই তোমার সঙ্গে যেটা করেছে সেটা একদমই ঠিক করেনি, কিন্তু আমরা সবাই তোমার পাশে আছি। এদিকে অয়ন্যারাও আসে, শুভকে বলে, শুভদি, আগের বারে তোমার সাথে আমরা থাকতে পারিনি, কিন্তু এবারে তোমার পাশে আমরা আছি। তোমাকে যদি রাস্তায় গিয়ে দাঁড়াতে হয় তাহলে আমরাও রাস্তায় গিয়ে দাঁড়াবো, কিন্তু আমাদের দাদাভাইয়ের কাছে যাব না। তখন শুভলক্ষ্মী মনে মনে কষ্ট পায় আর ভাবে, যে দাদার জন্য তোরা একসময় পাগল ছিলিস আর সেই দাদা ভাইকে আজকে তোরা এরকম ঘৃণা করছিস। এই বলতে বলতে পর্বটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে